হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাসের যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম তার দ্বিতীয় পার্টটি দেখব। তো এই পার্টে যে টপিকটি কভার করা হচ্ছে তা হলো স্লেভ ডাইনাস্টি বা দাসবংশ। মূলত 1206 থেকে 1290 এই সময় পর্বের মধ্যেই এই এমসিকিউ সিরিজটিকে প্রিপেয়ার করা হয়েছে। তাহলে চলো এমসিকিউ সেশনটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আইবক কেম টু থ্রোন ইন, কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেছিলেন কবে? 1200 খ্রিস্টাব্দে, 1206, 1208 না 1210? তো এই উত্তরটি আশা করি সকলেরই জানা। এর সঠিক উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। আমাদের এও জানা আছে যে কুতুবুদ্দিন আইবক উনি দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন, তাই ওনাকে ফাউন্ডার অব দ্য স্লেভ ডাইনেস্টিও বলা হয়ে থাকে। অনেক সময় এমসিকিউতে দেখা গেছে এইরকম প্রশ্ন আসতে যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য স্লেভ ডাইনেস্টি? তার আনসার হচ্ছে কুতুবুদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াই ইজ দ্য ডেসক্রিপশন অব দ্য ডাইনাস্টি ফাউন্ডেড বাই কুতুবুদ্দিন আইবক অ্যাজ স্লেভ ডাইনাস্টি অর মামেলুক সুলতানস ইনঅ্যাকিউরেট? অর্থাৎ কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত যে বংশ তাকে আমরা স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ বা মামেলুক সুলতানদের বংশ বলে জানি। এই যে বর্ণনা, এই বর্ণনা সঠিক নয় কেন? তাহলে অপশানগুলো দেখো। বিকজ এক্সেপ্ট ফর কুতুবুদ্দিন আইবক আদার রুলার্স অব দ্য ডাইনাস্টি ওয়ার নট স্লেভস। কারণ কুতুবুদ্দিন আইবক ছাড়া এই বংশের অন্যান্য শাসকরা দাস ছিলেন না। বিকজ অনলি 3 সুলতানস ওয়ার স্লেভস। কারণ শুধুমাত্র 3 জন সুলতানই ছিলেন কৃতদাস ডিউরিং আর্লি লাইফ, তাদের প্রাথমিক জীবনে। অ্যান্ড লেটার ইভেন দে ওয়ার ম্যানুমিটেড বাই দেয়ার মাস্টার্স। এবং পরবর্তী সময়ে এমনকি তারা তাদের প্রভুদের দ্বারা কৃতদাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। বিকজ টেকনিক্যালি অনলি কুতুবুদ্দিন আইবক স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ আ স্লেভ। কারণ কুতুবুদ্দিন আইবক তার জীবন দাস হিসেবে শুরু করেছিলেন। নান অব দ্য অ্যাবাভ, উপরের কোনোটিই নয়। তোমরা যদি স্লেভ ডাইনেস্টির ওপর আমার ভিডিও লেকচারগুলো ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। আবার এই বংশের অন্যতম উল্লেখযোগ্য যে সুলতান ইলতুৎমিশ, তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের কৃতদাস। এবং তার পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন, যিনি দীর্ঘ সময় শাসন করেছিলেন, তিনি ছিলেন ইলতুৎমিশের কৃতদাস। তো এই যে সো কল্ড স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ, এই বংশের 3 জন উল্লেখযোগ্য শাসক তারা জীবনের একটা পর্বে কৃতদাস ছিলেন। যেমন কুতুবুদ্দিন আইবক সিংহাসনে আরোহণের 2 বছর পর দাসত্ব থেকে উনি মুক্ত হচ্ছেন। আর ইলতুৎমিশ এবং বলবন তারা সিংহাসনে বসার আগেই কৃতদাসত্ব থেকে মুক্ত হয়েছিলেন। এবং তাদের যে বংশধররা যারা বিভিন্ন সময় শাসন করেছেন তারা কিন্তু কেউই জন্মসূত্রে কৃতদাস ছিলেন না। তাই 1206 থেকে 1290 এই সময় পর্বের যে শাসনকাল, একে কিন্তু স্লেভ ডাইনাস্টি বলা ঠিক নয়। তাই এই অপশান অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিকজ অনলি 3 সুলতানস ওয়ার স্লেভস ডিউরিং আর্লি লাইফ অ্যান্ড লেটার ইভেন দে ওয়ার ম্যানুমিটেড বাই দেয়ার মাস্টার্স। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল ডিউরিং দ্য রেইন অফ আইবক? কুতুবুদ্দিন আইবকের শাসনকালে তার রাজধানী এর মধ্যে কোনটি ছিল? মুলতান, সিন্ধ, দিল্লি, লাহোর? তো প্রথমে এই ম্যাপটি দেখো। আমরা জানি যে সুলতানি শাসন তা দিল্লিকে কেন্দ্র করেই কিন্তু পরিচালিত হয়েছিল এবং সুলতানি আমল থেকেই এই দিল্লি রাজধানী হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু কুতুবুদ্দিন আইবক যখন সিংহাসন আরোহণ করলেন তার সামনে প্রধান যে সমস্যা ছিল তা হচ্ছে যে গজনি, গজনির অ্যাডমিনিস্ট্রেটর এবং ওনার সম্পর্কে শ্বশুর তাজউদ্দিন ইলদুস, তিনি দাবি করছিলেন যে ভারত সাম্রাজ্যের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়া উচিত। তো তাজউদ্দিন ইলদুসের সঙ্গে কুতুবুদ্দিন আইবকের কিন্তু শুরু থেকেই ক্ষমতা দখলের একটা কনফ্লিক্ট চলছিল। এবং এই কারণেই কুতুবুদ্দিন আইবক পাঞ্জাবের এই যে লাহোর, এই লাহোরে ওনার রাজধানীকে উনি সরিয়ে নিয়ে গিয়েছিলেন। কারণ তাজউদ্দিন ইলদুসের ভারত আক্রমণের সম্ভাবনাকে প্রতিহত করার জন্য এটাই ওনার সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান মনে হয়েছিল। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাহোর। নেক্সট কোশ্চেন, লাখ বক্স ওয়াজ দ্য টাইটেল অফ। আশা করি এই উত্তরটা তোমাদের সকলেরই জানা।
যে লাখ বক্স বা লক্ষ্যদাতা এই অভিধা বা উপাধি কার ছিল? আইবক, বলবন, ইলতুৎমিশ না জালালউদ্দিন ইয়াকুত? তবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কুতুবউদ্দিন আইবক। ওনার দানশীলতার জন্য ওনাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। নেক্সট কোশ্চেন দেখো, আফটার হুইচ সুফি সেন্ট ওয়াজ কুতুব মিনার নেমড? কোন সুফি সাধকের নামে কুতুব মিনারের নামকরণ করা হয়? অপশানগুলো দেখো, নিজামউদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিস্তি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না সেলিম চিস্তি? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ দিল্লি where Qutbuddin Aibak laid the foundation of the first of so-called 7 cities of medieval Delhi was, মধ্যযুগের দিল্লির তথাকথিত যে 7 cities বা সপ্ত শহর, তার মধ্যে কোথায় বা দিল্লির কোন অংশে কুতুবউদ্দিন আইবক প্রথম একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন? সিরিতে, তুগলকাবাদ, মেহরৌলি না হৌজ খাস? এর মধ্যে কুতুবউদ্দিন আইবক কোনটা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মেহরৌলি। যে কুতুব মিনার তোমরা জানো দিল্লিতে অবস্থিত, সেটা কিন্তু এই মেহরৌলি অঞ্চলে। ঠিক আছে, তো মধ্যযুগের দিল্লির যে সপ্ত শহর সেগুলো একবার দেখে নাও। দেখো, মেহরৌলি, সিরিটা তোমরা জানো, পরবর্তী সময় আলোচনায় আসবে। আলাউদ্দিন খিলজি এই শহরের নির্মাণ করেছিলেন। এছাড়া তুগলকাবাদ, জাহানপানা, ফিরোজাবাদ, শেরগড়, শাহজাহানাবাদ, মানে সুলতানি আমল থেকে মুঘল যুগ পর্যন্ত এই যে দিল্লিকে কেন্দ্র করে গড়ে ওঠা সপ্ত শহর, তাকেই মধ্যযুগের 7 সিটিজ বলা হতো। তার মধ্যে প্রথম যেটি নির্মাণ করা হয়েছিল, যেটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন, তা হচ্ছে মেহরৌলি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আড়াই দিন কা ঝোপড়া ইজ লোকেটেড ইন? আড়াই দিন কা ঝোপড়া একটা মসজিদ যেটা কুতুবউদ্দিন আইবক নির্মাণ করিয়েছিলেন। এটা কোথায় অবস্থিত? আজমের, লাহোর, দিল্লি না রণথম্বর? এর সঠিক উত্তর হচ্ছে আজমের। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কুতুবউদ্দিন আইবক উনি এই আড়াই দিন কা ঝোপড়া এই মসজিদটি আজমেরে নির্মাণ করিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কোয়াতুল ইসলাম মস্ক ইন দিল্লি অফ দ্য পিরিয়ড অফ স্লেভ ডাইনাস্টি ওয়াজ অরিজিনালি দিল্লির যে কোয়াতুল ইসলাম মসজিদ, যেটা স্লেভ ডাইনাস্টির সময়কালে তৈরি হয়েছিল, সেটা বাস্তবিক পক্ষে কি ছিল? বা বলতে পারো যে কোন স্থাপত্যের ওপর এই কোয়াতুল ইসলাম মসজিদটি নির্মিত হয়েছিল, বা কোয়াতুল ইসলাম মসজিদের আগে সেখানে কোন স্থাপত্য ছিল? একটি বিষ্ণু মন্দির, একটি শিব মন্দির, একটি বৌদ্ধ মঠ, নাকি একটি জৈন মন্দির? এ প্রসঙ্গে বলে রাখি, এই আড়াই দিন কা ঝোপড়া এবং কোয়াতুল ইসলাম মসজিদ এই দুটোই কিন্তু কুতুবউদ্দিন আইবক নির্মাণ করিয়েছিলেন। কোয়াতুল ইসলাম মসজিদ তৈরি হয়েছিল দিল্লিতে, আর আমরা জানলাম যে আড়াই দিন কা ঝোপড়া তৈরি হচ্ছে কোথায়? আজমেরে। তো যেখানে এই কোয়াতুল ইসলাম মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটি আগে ছিল একটি জৈন মন্দির। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, পয়েন্ট আউট দ্য সুলতান হু ডায়েড হোয়াইল প্লেয়িং চৌগান ফ্রম অ্যামাং দ্য ফলোয়িং? নিচের সুলতানদের মধ্যে কে চৌগান খেলতে গিয়ে মারা গিয়েছিলেন? চৌগান হচ্ছে হর্স পোলো। ঠিক আছে, তো এই হর্স পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে ইনজিওর্ড হন গুরুতরভাবে এবং মারা যাচ্ছেন কোন সুলতান? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ তুগলক না কুতুবউদ্দিন আইবক? তো সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক মারা যাচ্ছেন কবে? 1210 সালে। 1206-তে তিনি দিল্লি সুলতানি শাসন শুরু করছেন এবং 10 সালে এই অ্যাক্সিডেন্টের ফলে উনি মারা যাচ্ছেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইমিডিয়েট সাকসেসর অফ কুতুবউদ্দিন আইবক ওয়াজ? কুতুবউদ্দিন আইবকের ঠিক পরেই কে সিংহাসন আরোহণ করেন? ইলতুৎমিশ, আরাম শাহ, রুকনুদ্দিন ফিরোজ শাহ না বাহরাম শাহ? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আরাম শাহ। এই আরাম বক্স বা আরাম শাহ ছিলেন কুতুবউদ্দিন আইবকের সম্ভবত পালিত পুত্র, এবং লাহোরের অভিজাতরা কুতুবউদ্দিন আইবক যখন চৌগান খেলতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তারপর ইমিডিয়েটলি এই আরাম শাহকে সুলতান হিসেবে ঘোষণা করছেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফার্স্ট সোভরেন রুলার
of the Sultanate of Delhi was, দিল্লির প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ। তো আমরা কি জানলাম? যে কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানের প্রতিষ্ঠা করছেন 1206 খ্রিস্টাব্দে, কিন্তু তাকে সার্বভৌম শাসক বলা যাবে না, কারণ একজন সার্বভৌম বা চূড়ান্ত স্বাধীন শাসকের যে বৈশিষ্ট্য থাকা উচিত কুতুবউদ্দিন আইবকের সময়কালে সেই বৈশিষ্ট্য কিন্তু সার্বিকভাবে পাওয়া যায়নি। প্রথম যেটা, যে কুতুবউদ্দিন আইবক 1206-তে যখন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করছেন তখনও তার দাসত্ব থেকে মুক্তি হয়নি। তো ইসলামীয় আইন অনুযায়ী কোনো কৃতদাস স্বাধীন শাসক কিন্তু হতে পারেন না। কুতুবউদ্দিন আইবক কৃতদাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন 2 বছর পর, মানে 1208 সালে, এবং তারপর তিনি সুলতান এই উপাধি নিচ্ছেন। প্রথম দিকে তার উপাধি ছিল সিপাহ সালার। এছাড়াও স্বাধীন বা সার্বভৌম শাসকের প্রতীক হিসেবে সেই শাসক নিজের নামে মুদ্রা প্রচলন করেন এবং খুতবা পাঠ করান। কুতুবউদ্দিন আইবক এই দুটোর একটাও করেননি, বা বলা যেতে পারে উনি সেই সময় হয়তো পাননি, জানি না উনি জীবিত থাকলে হয়তো করতেন। তো এই কারণে কুতুবউদ্দিন আইবককে কিন্তু সার্বভৌম শাসক বলা যায় না। আর যে তারপরেই যে শাসক বসছেন আরাম শাহ, তিনি মাত্র 8 মাস ক্ষমতায় থাকতে পেরেছিলেন এবং এগুলোর কোনোটাই তিনি করে উঠতে পারেননি। তো আরাম শাহের পর যে শাসক দিল্লির সিংহাসনে বসছেন কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ, তিনি দীর্ঘদিন দিল্লি সুলতানিতে সাফল্যের সঙ্গে তার শাসনকার্য চালিয়েছিলেন এবং একজন সার্বভৌম শাসকের প্রতীক হিসেবে যা করণীয় সবগুলোই তিনি কিন্তু করেছিলেন, মানে মুদ্রা প্রচলন, খুতবা পাঠ করানো, এবং তার দাসত্ব মুক্তি অনেক আগেই হয়ে গিয়েছিল। তো এই কারণে এখানে সঠিক উত্তর হচ্ছে ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ উনি 1210 থেকে 1236 এই সময় পর্বে দিল্লির সুলতান হিসেবে শাসন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ইলতুৎমিশ বিফোর কামিং টু পাওয়ার ওয়াজ দ্য গভর্নর অফ, ক্ষমতায় আসার আগে ইলতুৎমিশ কোন অঞ্চলের গভর্নর ছিলেন বা শাসনকর্তা ছিলেন? সিন্ধ, বাদাউন, দিল্লি না বাল্খ? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাদাউন। এখানে ম্যাপটা তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে দিল্লি এবং দিল্লির পাশেই বর্তমান উত্তরপ্রদেশের একটা অঞ্চল বাদাউন। এই বাদাউনের ইকতাদার বা অ্যাডমিনিস্ট্রেটর বা গভর্নর ছিলেন ইলতুৎমিশ। এবং লাহোরে থাকাকালীন কুতুবউদ্দিন আইবক যখন অ্যাক্সিডেন্টাল ওনার ডেথ হয়ে গেল, তারপর আরাম শাহকে তো বসাচ্ছেন এই লাহোরের অভিজাতরা, কিন্তু আরাম শাহ খুব অযোগ্য এবং অপদার্থ একজন শাসক ছিলেন, প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তারপর এই দিল্লি অঞ্চলের অভিজাতরা বাদাউনের যে গভর্নর ইলতুৎমিশ এবং সম্পর্কে কুতুবউদ্দিন আইবকের জামাই, তাকে তারা আমন্ত্রণ করছেন যে দিল্লি সুলতানির দায়িত্ব ভার নিজের হাতে তুলে নেওয়ার জন্য। সেই আহ্বানে উনি সাড়া দিচ্ছেন এবং আরাম শাহকে যুদ্ধে পরাজিত ও নিহত করে উনি দিল্লি সুলতানির দায়িত্বভার গ্রহণ করছেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড ডিক্লেয়ার দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিজ এম্পায়ার ওয়াজ, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেছিলেন এবং দিল্লিকে তার রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন, তিনি কে? আরাম শাহ, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ না বলবন? তো আশা করি এতক্ষণের আলোচনা থেকে তোমরা খুব ক্লিয়ারলি গেস করতে পারছো যে এর সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। কারণ কুতুবউদ্দিন আইবক এবং আরাম শাহ মুদ্রা প্রচলন করেননি এবং কুতুবউদ্দিন আইবক ও আরাম শাহ তাদের রাজধানী হিসেবে লাহোরে ছিলেন। ইলতুৎমিশ তার রাজধানী দিল্লি হিসেবে ঘোষণা করছেন। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য চালিসা or the group of 40 was the nickname of the চালিসা অথবা 40 জনের একটি গ্রুপ, এটা বলতে কি বোঝানো হয়? 40 great scholars at the court of ইলতুৎমিশ, 40 জন মহান পণ্ডিত ইলতুৎমিশের দরবারের। টার্কিশ নোবিলিটি ক্রিয়েটেড বাই ইলতুৎমিশ, ইলতুৎমিশ দ্বারা নির্মিত একটা তুর্কি অভিজাত গোষ্ঠী। টার্কিশ কমান্ডার্স অফ ইলতুৎমিশ, ইলতুৎমিশের তুর্কি সেনাপতিদের দল। 40 লিডিং স্লেভ অফিসার্স অফ ইলতুৎমিশ, ইলতুৎমিশের 40 জন উল্লেখযোগ্য কৃতদাস অফিসার। তাহলে চালিসা বা গ্রুপ অফ 40 বলতে অ্যাকচুয়ালি কাদের বোঝানো হচ্ছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে টার্কিশ নোবিলিটি ক্রিয়েটেড বাই ইলতুৎমিশ।
তোমরা মনে রাখবে যে ইলতুৎমিশ ওনার অ্যাডমিনিস্ট্রেশনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওনার বাছাই করা 40 জন কৃতদাসদের নিয়ে একটি অভিজাত গোষ্ঠী নবিলিটি তৈরি করেছিলেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ রকম উল্লেখযোগ্য ভূমিকা পালন করত এবং ওনার ভীষণ অনুগত বিশ্বস্ত ছিল। যদিও এই অভিজাতরা ইলতুৎমিশের মৃত্যুর পর প্রচণ্ড ক্ষমতাশালী হয়ে উঠছে এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠছে এবং পরবর্তী সময়ে তারা কিং মেকারের ভূমিকায় পর্যবসিত হয়েছিল। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ইকতাদারি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। ইকতাদারি ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ। সুলতানি যুগের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের একটি উল্লেখযোগ্য টুল বলতে পারো ইকতাদারি সিস্টেম। এটি কে প্রথম চালু করেছিলেন? বলবন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ না আলাউদ্দিন খিলজি? তো ইকতাদারি ব্যবস্থা ভারতবর্ষে প্রথম চালু করছেন সুলতান ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, at the time of the accession of Iltutmish, Dash had declared himself the king of Bengal and Bihar. ইলতুৎমিশ যখন সিংহাসন আরোহণ করেন সে সময় বাংলা এবং বিহারের শাসক হিসেবে নিজেকে কে ঘোষণা করছেন? কুবাচা, ইলদুজ, আইওয়াজ না আলী মর্দান খান? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আলী মর্দান খান। খলজি আলী মর্দান বা আলী মর্দান খান উনি নিজেকে বাংলা এবং বিহারের স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেছিলেন যে সময় ইলতুৎমিশ দিল্লির সিংহাসন আরোহণ করেন। নেক্সট কোশ্চেন দেখো, at the time of Iltutmish's accession to the throne, the ruler of Multan was? ইলতুৎমিশ যখন সিংহাসন আরোহণ করেন সে সময় মুলতানের শাসক কে ছিলেন? ইলদুজ, কুবাচা, আলী মর্দান খান, আইওয়াজ? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুবাচা, নাসিরউদ্দিন কুবাচা। উনি মুলতান এবং উচ বা আপার সিন্ধ অঞ্চলের দায়িত্বে ছিলেন। তোমরা একটু এই ম্যাপে দেখে নাও যে নাসিরউদ্দিন কুবাচা কোন অঞ্চলের দায়িত্ব ছিলেন। এই যে হচ্ছে মুলতান এবং এইখানে হচ্ছে উচ, আপার সিন্ধ, মোটামুটি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ছিলেন নাসিরউদ্দিন কুবাচা। তাজউদ্দিন ইলদুজ ওনাকে করা হয়েছিল গজনির অ্যাডমিনিস্ট্রেটর। আর আলী মর্দান খান উনি ছিলেন বাংলার শাসক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, Iltutmish adopted as his standard coin dash tonka, the ancestor of the rupee, weighing 175 grains. ইলতুৎমিশ 175 গ্রেইন ওজনের যে মুদ্রা উনি প্রবর্তন করেছিলেন, যাকে আমাদের বর্তমান টাকার পূর্বপুরুষ বলা হয়ে থাকে, তো সেটি কোন ধাতুর ছিল? গোল্ড, সিলভার, কপার, অল অফ দ্য অ্যাবাভ? এই যে টঙ্কা থেকে এই বর্তমান টাকার উৎপত্তি, এই টঙ্কাটা কোন ধাতুর ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিলভার, রূপোর টঙ্কা। ওজনটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, 175 গ্রেইন। নেক্সট, দ্য মঙ্গলস অ্যাপিয়ার্ড অন দ্য বর্ডার্স অফ ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য রেইন অফ। মঙ্গলরা ভারতবর্ষের সীমান্তে প্রথম এসছিল কার শাসনকালে? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি না ঘোরি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশের শাসনকালেই 1221 নাগাদ সেই সময় দুর্ধর্ষ যে মঙ্গল নেতা চেঙ্গিস খান, যার আসল নাম হচ্ছে তেমুজিন, তার নেতৃত্বে মঙ্গলরা মধ্য এশিয়ার একটা বিরাট অঞ্চল দখল করে নিয়েছিল এবং খারিজমের শাহ জালালউদ্দিন মঙ্গবরণীকে ধাওয়া করতে করতে তারা সিন্ধু তীর পর্যন্ত চলে আসেন। তো ইলতুৎমিশ যাই হোক সেই সময় অত্যন্ত সুকৌশলে এই বিপদকে উনি অ্যাভয়েড করতে পেরেছিলেন। ঠিক আছে, তাহলে ইলতুৎমিশের সময়কালেই মঙ্গলরা ভারতবর্ষের সীমান্তে প্রথম এসছিল। কত সাল? 1221, এবং এই সময় নেতা কে ছিলেন? চেঙ্গিস খান। নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড রিসিভড আ রোব অফ অনার ফ্রম দ্য খলিফ অ্যাট বাগদাদ? এদের মধ্যে কে বাগদাদের খলিফার কাছ থেকে রোব অব অনার বা সাম্মানিক পোশাক পেয়েছিলেন? আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুলতান ইলতুৎমিশ। উনি 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা, তখন খলিফা ছিলেন আল মুস্তানসির বিল্লাহ, তার কাছ থেকে এই রোব অব অনার মানে সাম্মানিক পোশাক, যাকে খিলাত বলা হতো, তা উনি পেয়েছিলেন এবং সুলতান হিসেবে যে আনুষ্ঠানিক স্বীকৃতি সেটাও উনি পেয়েছিলেন। এর ফলে দিল্লি সুলতানির যেমন গৌরব বৃদ্ধি পেয়েছিল,
তেমন সুলতান হিসেবে ইলতুৎমিশের মর্যাদাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড বাই। তো আমরা ইতিমধ্যে একটা প্রশ্নে জানলাম যে কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে করা হয়েছিল এবং কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবক, কিন্তু উনি শেষ করে যেতে পারেননি। তো এই কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন কে? আইবক তো হবেই না, রাজিয়া, ইলতুৎমিশ না উলুগ খান? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ 1231-32 এই সময় পর্বে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করছেন, এটা তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অব দ্য দিল্লি সুলতানেট? এই শাসকদের মধ্যে কাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার বলা হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইলতুৎমিশ। কেন ইলতুৎমিশকে রিয়েল ফাউন্ডার বলা হয়? কারণ আমরা জানছি যে কুতুবউদ্দিন আইবক তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন, তাহলে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, বাট হি ওয়াজ নট দ্য রিয়েল ফাউন্ডার। তাহলে ইলতুৎমিশকে রিয়েল ফাউন্ডার কেন বলা হচ্ছে? কারণ দিল্লি সুলতানিকে একটা স্থায়ী ভিত্তি কিন্তু দিয়েছিলেন ইলতুৎমিশ। সমস্ত ইন্টারনাল প্রবলেম এবং বাহ্যিক যে সমস্যা, মঙ্গল থ্রেট, সেটাকে উনি দারুণভাবে সামলেছিলেন এবং বাংলার বিদ্রোহ উনি দমন করছেন। মুলতানের যে শাসক নাসিরউদ্দিন কুবাচার বিদ্রোহকে উনি দমন করছেন, তাজউদ্দিন ইলদুসকে উনি যুদ্ধে পরাজিত করছেন। ফলে সার্বিকভাবে দিল্লি সুলতানিকে একটা স্টেবিলিটি ইলতুৎমিশ কিন্তু এনে দিয়েছিলেন। ইকতা ব্যবস্থার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশনকে একটা দৃঢ়তা দেন। তিনি মুদ্রা প্রচলন করছেন, তার নামে খুতবা পাঠ করাচ্ছেন, মানে একজন সার্বভৌম এবং স্বাধীন শাসকের যে মর্যাদা সেটা প্রতিষ্ঠা পেয়েছিল ইলতুৎমিশের সময়। বাগদাদের খলিফা ওনাকে স্বীকৃতি দিচ্ছেন স্বাধীন সুলতান হিসেবে। তো এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ইলতুৎমিশকে বলা হয় দ্য রিয়েল ফাউন্ডার অব দ্য দিল্লি সুলতানেট। ওকে, নেক্সট কোশ্চেন এবার দেখো, হু ওয়াজ দ্য ইমিডিয়েট সাকসেসর অব ইলতুৎমিশ? ইলতুৎমিশের ঠিক পরেই দিল্লির সিংহাসনে কে বসছেন? রুকনউদ্দিন ফিরোজ, রাজিয়া, বাহরাম, নাসিরউদ্দিন মাহমুদ? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রুকনউদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের মৃত্যুর পর সেই সময় তার যে জ্যেষ্ঠ পুত্র যিনি জীবিত ছিলেন রুকনউদ্দিন ফিরোজ, তাকে দিল্লির যে অভিজাত তারা সুলতান হিসেবে বসাচ্ছেন। এর পরের প্রশ্ন দেখো, দ্য অ্যাকসেশন অফ রাজিয়া সুলতান ওয়াজ বাই। রাজিয়া সুলতানের ক্ষমতায় আরোহণ কিভাবে হয়েছিল? বাই ইলেকশন, আজারপেশন অফ দ্য থ্রোন, নমিনেশন, নান অফ দিস? মানে নির্বাচনের মাধ্যমে, সিংহাসনের জবরদখলের মাধ্যমে, মনোনয়নের মাধ্যমে, না কোনোটাই নয়? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নমিনেশন, মনোনয়নের মাধ্যমে। কিভাবে? হয়তো তোমাদের জানা আছে যে ইলতুৎমিশ যখন মৃত্যুসজ্জায়, তখন উনি ওনার উত্তরাধিকারী হিসেবে রাজিয়াকে মনোনীত করে যান। কারণ ওনার যে পুত্ররা তখন জীবিত ছিলেন তাদের কাউকেই ওনার যোগ্য মনে হয়নি। যদিও ওনার মৃত্যুর পর দিল্লির অভিজাতরা রুকনউদ্দিন ফিরোজকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু তিনি একেবারেই অযোগ্য শাসক ছিলেন। তো তার অযোগ্যতা এবং অপদার্থতা কিছুদিনের মধ্যেই প্রমাণিত হয়ে যায়। ফলে দিল্লির অভিজাতরা রাজিয়াকে ইলতুৎমিশের শেষ ইচ্ছা অনুযায়ী দিল্লির সিংহাসনে সুলতান হিসেবে বরণ করে নেন। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নমিনেশন। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ফিমেল রুলার অফ দিল্লি? দিল্লির প্রথম মুসলিম মহিলা শাসক কে ছিলেন? আশা করি উত্তরটা তোমরা সবাই বুঝে গেছো। অপশানগুলো একবার দেখে নাও, চাঁদ বিবি, নূরজাহান, রাজিয়া, জাহানারা। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাজিয়া। তাহলে এই রাজিয়া 1236 থেকে 1240 এই সময় পর্বের মধ্যে মোটামুটি 3.5 বছর উনি ক্ষমতায় ছিলেন। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য আমির ই শিকার ইন দ্য রেইন অফ রাজিয়া? রাজিয়ার শাসনকালে এর মধ্যে কে আমির ই শিকার এই পদে নিযুক্ত ছিলেন? বলবন, ইয়াকুত খান, আলতুনিয়া, কিসলু খান? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বলবন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য আবিসিনিয়ান দ্যাট ওয়াজ প্রমোটেড অ্যাজ সুপারিনটেন্ডেন্ট অফ রয়্যাল হর্সেস?
রাজকীয় যে আস্তাবল, সেই আস্তাবলের প্রধান হিসেবে কোন আবিসিনীয়কে প্রমোট করা হয়েছিল? জুনা খান, জামাল উদ্দিন ইয়াকুত, জালাল উদ্দিন, বখতিয়ার খলজি। এই ঘটনাটা ঘটেছিল রাজিয়ার সময়। রাজিয়া এই সময় চেষ্টা করেছিলেন যে তুর্কি যে অভিজাত তাদের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাতে এবং অতুর্কি একটা অভিজাত গোষ্ঠী গড়ে তুলতে, এবং এই উদ্দেশ্যেই উনি আবিসিনিয়ার একজন দাস কর্মচারী, যাদেরকে হাবসি কৃতদাস বলা হয়, তাকে রাজকীয় যে আস্তাবল, সেই আস্তাবলের সুপারিনটেন্ডেন্ট করে দেওয়া হয়েছিল। তাহলে তিনি হচ্ছেন অপশন বি, জামাল উদ্দিন ইয়াকুত। এই যে রাজকীয় আস্তাবল, এর প্রধানের দায়িত্বকে বলা হয় আমির-ই আখুর। এটা তোমরা মনে রেখো, এ সুপারিনটেন্ডেন্ট অফ দ্য রয়্যাল হর্সেস, এই পদটাকে বলা হচ্ছে আমির-ই আখুর। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ডাউনফল অফ রাজিয়া? রাজিয়ার পতনের প্রধান কারণ এর মধ্যে কোনটিকে আমরা চিহ্নিত করতে পারি? দ্যাট শি ওয়াজ আ ওমেন, কারণ তিনি একজন মহিলা ছিলেন। দ্যাট শি নেগলেক্টেড ইসলাম, তিনি ইসলামকে অবহেলা করেছিলেন। দ্যাট শি ওয়াজ অ্যান ইনএফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর, তিনি একজন অযোগ্য প্রশাসক ছিলেন। দ্যাট শি শোড আনডিউ ফেভার্স টু অ্যান আবিসিনিয়ান স্লেভ, কারণ তিনি একজন হাবসি কৃতদাস বা আবিসিনিয়ান কৃতদাসকে বেশি সুযোগ সুবিধা দিয়েছিলেন। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্যাট শি শোড আনডিউ ফেভার্স টু অ্যান আবিসিনিয়ান স্লেভ। কারণ আমি এর আগের প্রশ্নেই বললাম যে উনি চেষ্টা করছিলেন যে তুর্কি অভিজাতদের যে উচ্চাকাঙ্ক্ষা বা ক্ষমতাকে দমন করতে, এবং এই জন্যই উনি একটা প্যারালাল পাওয়ার তৈরি করার চেষ্টা করছিলেন অতুর্কিদের নিয়ে। এবং এটা করতে গিয়েই দেখা গেল যে তুর্কি অভিজাতরা ওনার বিরুদ্ধে ভীষণ রকম ষড়যন্ত্র শুরু করছে, এবং এই ষড়যন্ত্রেরই শিকার হয়েছিলেন শেষ পর্যন্ত রাজিয়া। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রাজিয়া ওয়াজ এন্ডোড with all qualities befitting a king, but she was not born of the right sex. Who was the author of these lines? বলছে রাজিয়ার মধ্যে সমস্ত রাজকীয় গুণই ছিল, কিন্তু একজন নারী হয়ে জন্মানোটাই ওনার কাল হয়ে গেল। তো এই কথাগুলো এর মধ্যে কে বলেছিলেন? আল বেরুনি, আমির খসরু, ইবন বতুতা না মিনহাজুস সিরাজ? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিনহাজুস সিরাজ। ওনার তাবাকাত ই নাসিরি এই গ্রন্থে উনি রাজিয়া সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং দিল্লি সুলতানস অব দ্য মামলুক ডাইনেস্টি ইন ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স। দেখো, দিল্লির যে তথাকথিত দাস বংশ বা মামেলুক সুলতানদের বংশ, তার 6 জন শাসকের নাম এখানে দেওয়া আছে। তো আমাদের সময়ক্রম অনুযায়ী এই শাসকদের নামটা সাজাতে হবে। ঠিক আছে, এখানে কতগুলো কোড দেওয়া আছে এবং এই ক্রম অনুযায়ী আমরা কোন শাসক প্রথমে আসে তারপরে কে এটা করতে হবে। তো কে কে আছে? বাহরাম শাহ, নাসির উদ্দিন মাহমুদ, আলাউদ্দিন মাসুদ, কাইকোবাদ, বলবন, রাজিয়া সুলতান। তো এখানে যে কয়জন আছে তার মধ্যে প্রথম আমরা জানছি যে ইলতুৎমিশের মৃত্যুর পর রুকনুদ্দিন ফিরোজ এবং তারপরেই রাজিয়া বসছেন, তাই তো? তাহলে রাজিয়া সুলতান এখানে প্রথম হবে। এবার এখানে কোডগুলো খেয়াল করো, এখানে 6 নম্বর বিতে এটা আছে, আর বাকি কোনোটাতেই 6 আগে নেই। তো মোটামুটি গেস করাই যাচ্ছে যে এটা হবে, তাও আমরা একবার মিলিয়ে নিই। তারপর বাহরাম শাহ, হ্যাঁ একেবারেই তাই, রাজিয়াকে সরিয়ে দিয়েই বাহরাম শাহ বসছেন। 40 থেকে 42, 2 বছর উনি ছিলেন ক্ষমতায়। তারপর দেখো 3 নম্বর আছে, 3 নম্বরকে আলাউদ্দিন মাসুদ, একেবারে তাই, 42 থেকে 46, 4 বছর আলাউদ্দিন মাসুদ থাকছেন। তারপর নাসির উদ্দিন মাহমুদ, দীর্ঘ সময় 46 থেকে 65-66 পর্যন্ত উনি থাকছেন। তারপর 5 নম্বর বলবন, ঠিক নাসির উদ্দিন মাহমুদের পরই গিয়াসউদ্দিন বলবন বসছেন। এবং তারপর হচ্ছে কাইকোবাদ। ওকে, এবং দেখো আমি একটা সময়ের চার্টও দিয়ে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। রাজিয়া 1236 থেকে 40, তারপর বাহরাম শাহ 40 থেকে 42, নাসির উদ্দিন মাহমুদ 46 থেকে 65, আলাউদ্দিন মাসুদ মাঝখানে 42 থেকে 46। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী সঠিক উত্তর আমরা বুঝেই গেছি, অপশন বি। তো এই প্রশ্নটা থেকে আমরা কি বুঝলাম? যে ইলতুৎমিশ পরবর্তী যে শাসক তাদের সময়কাল বা অন্তত পরপর কে এসছেন এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমাদের রাখতে হবে। নেক্সট, এবার চলো, ডিউরিং হুজ রুল আ নিউ পোস্ট অব নায়েব ই মামালিক
দ্যাট ইজ ডেপুটি কিং ওয়াজ ক্রিয়েটেড হুইচ ওয়াজ হায়ার দ্যান দ্যাট অব ওয়াজির। বলছে কোন সুলতানের সময়কালে একটি নতুন পদ তৈরি হয়েছিল। নতুন পদটির নাম কি? নায়েব ই মামালিক। নায়েব ই মামালিক হচ্ছে ডেপুটি কিং, মানে রাজার সহকারী, এবং এই পদটা ছিল ওয়াজির যে পদ, ওয়াজির মানে হচ্ছে প্রধানমন্ত্রী, ওয়াজির পদেরও উপরে। ঠিক আছে, সুলতান এবং ওয়াজিরের মাঝখানে এই পদটা তৈরি করা হলো। কার সময়কালে? বাহরাম শাহ, বলবন, ইলতুৎমিশ না রাজিয়া? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাহরাম শাহের সময়কালে। ওনার সময়কালটা একটু দেখে নাও। 1240 থেকে 42 এই 2 বছর উনি থাকতে পেরেছিলেন, এবং প্রধানত তুর্কি যে অভিজাত বা 40 চক্র, চালিসা, তাদের প্রেসারেই ওনাকে এই পদটা তৈরি করতে হয়েছিল। মানে 40 চক্র চাইছিলেন যে এই পদে যিনি বসবেন তিনিই কার্যত সুলতানকে পরিচালনা করবেন ডেপুটি হিসেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। It is stated that there was a noble king in the slave dynasty who thought that he was only a trustee of the state and as such could not use the public money for his own comfort. His name was. এটা বলা হয় যে দাসবংশের একজন মহৎ শাসক ছিলেন, যিনি মনে করতেন যে তিনি হচ্ছেন এই রাষ্ট্রের কেবলমাত্র একজন ট্রাস্টি। ঠিক আছে, মানে একজন অভিভাবক হিসেবেই তিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত হিসেবেই উনি আছেন, এবং এই কারণেই উনি জনসাধারণের অর্থকে নিজের আরাম বা ভোগবিলাসের জন্য ব্যবহার করতে পারেন না। তিনি কে? মানে এই রকম চিন্তাধারা রাখতেন কোন শাসক? কুতুবউদ্দিন আইবক, বলবন, নাসিরউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন মাসুদ শাহ? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নাসিরউদ্দিন মাহমুদ। ওনার সময়কালটা একটু দেখো। 1246 থেকে 66, প্রায় 20 বছর উনি সুলতান হিসেবে ক্ষমতায় ছিলেন। কিন্তু নিশ্চয়ই তোমরা আমার আলোচনা যদি শুনে থাকো তাতে জেনেছো যে নাসিরউদ্দিন মাহমুদকে বলা হতো যে দিল্লি সুলতানির এমন একজন তিনি সুলতান যিনি শাসন করতেন না। আসলে প্রশাসনের ব্যাপারে তিনি একেবারেই মাথা ঘামাতেন না। উনি একদম সহজ সরল একজন মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, কোরআন নকল করে সময় কাটাতেন, এবং ওনার সময়কালে কার্যত গিয়াসউদ্দিন বলবন, যিনি ওনার শ্বশুরও ছিলেন, মানে গিয়াসউদ্দিন বলবনের মেয়ের সঙ্গে নাসিরউদ্দিন মাহমুদের বিয়ে হয়েছিল, তিনিই প্রকারান্তরে ওই নায়েবি মামালিক ওই পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, গিয়াসউদ্দিন বলবন, এবং উনি প্রশাসন যন্ত্রকে সামলাচ্ছিলেন। তো এই রকম একজন সহজ সরল মানুষ, অনাড়ম্বর মানুষ, তার ভাবনা ছিল এটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। মিনহাজুস সিরাজ ওয়াজ দ্য পোয়েট লরিয়েট অফ। মিনহাজুস সিরাজ সুলতানি যুগের একজন ঐতিহাসিক। তো তিনি কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন মাসুদ শাহ, বাহরাম শাহ, নাসিরউদ্দিন মাহমুদ না বলবন? কোন সুলতানের সময় উনি পোয়েট লরিয়েট বা সভাকবি ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নাসিরউদ্দিন মাহমুদ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। হু রোট তাবাকাত ই নাসিরি? অলরেডি আমি মেনশন করে দিয়েছি, খুব বিখ্যাত একটা ঐতিহাসিক গ্রন্থ। সুলতানি যুগের প্রথম দিকের ইতিহাস রচনার জন্য এই গ্রন্থের কিন্তু যথেষ্ট অবদান আছে। তাহলে কে রচনা করেন? ইবন বতুতা, ইসামি, মিনহাজুস সিরাজ না হাসান নিজামি? তাবাকাত ই নাসিরি রচনা করছেন মিনহাজুস সিরাজ। একটু আগেই আমরা জানলাম যে মিনহাজুস সিরাজ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় সভাকবি বা পোয়েট লরিয়েট ছিলেন, এবং এই যে বিখ্যাত ওনার গ্রন্থ তাবাকাত ই নাসিরি, খেয়াল করে দেখো, এটি কিন্তু উনি উৎসর্গ করছেন নাসিরউদ্দিন মাহমুদ শাহের নামেই, কারণ ওনার সময় এই গ্রন্থটা শেষ হয়েছিল রচনা করা। হু ওয়াজ দ্য ইন্ডিয়ান মুসলিম দ্যাট রিপ্লেসড বলবন অ্যাজ মালিক নায়েব টু নাসিরউদ্দিন মাহমুদ? নাসিরউদ্দিন মাহমুদের সময়কালে কোন ইন্ডিয়ান মুসলিম বা ভারতীয় মুসলিম এই মালিক নায়েবের পদ থেকে বলবনকে সরিয়ে দিয়েছিলেন? তাহলে অপশানগুলো দেখো। মালিক কাফুর, খুসরু খান, ইমাদউদ্দিন রাইয়ান না কুবাচা? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইমাদউদ্দিন রাইহান। এই ইমাদউদ্দিন রাইহান ছিলেন একজন ইন্ডিয়ান মুসলিম বা হিন্দুস্তানি মুসলিম। তিনি ষড়যন্ত্র করে সাময়িকভাবে বলবনকে নাসিরউদ্দিন মাহমুদ শাহের যে মালিক নায়েবের পদ, সেই পদ থেকে সরিয়ে দিতে সফল হয়েছিলেন, এবং সময়কালটা হচ্ছে 1253। এই 1 বছরের জন্য বলবনকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তুর্কি অভিজাতরা যারা
এই রায়হানের সাথে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তারা বলবনকে আবার তার ক্ষমতায় ফিরিয়ে আনেন এবং নাসিরউদ্দিন মাহমুদও সাগ্রহে বলবনকে বরণ করে নেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ফ্রম দ্য ডেথ অফ ইলতুৎমিশ টিল দ্য অ্যাকসেশন অফ বলবন দ্য অ্যাকচুয়াল পাওয়ার ওয়াজ ওয়েল্ডেড বাই। বলা হচ্ছে যে ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে এবং বলবনের ক্ষমতায় আসার আগে পর্যন্ত প্রকৃত ক্ষমতা কাদের দ্বারা পরিচালিত হতো? দ্য আর্মি, সেনাবাহিনীর দ্বারা, দ্য নোবিলিটি, অভিজাতদের দ্বারা, দ্য থিওলজিয়ানস, ধর্মতত্ত্ববিদ বা উলেমা যাদেরকে বলা হয় তাদের দ্বারা, বোথ বি অ্যান্ড সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য নোবিলিটি, অভিজাত বা 40 চক্র। তারাই কিন্তু প্রকৃত ক্ষমতা এই সময় নিজেদের হাতে রেখেছিল এবং কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। নেক্সট কোশ্চেন। ওয়ান অফ দ্য টার্কিশ চিফস উলুগ খান ইজ নোন ইন হিস্ট্রি বাই হিজ লেটার টাইটেল অফ। বলছে তুর্কি অভিজাতদের মধ্যে একজন, তিনি হচ্ছেন উলুগ খান। পরবর্তীকালে ইতিহাসে তার পরবর্তী যে নাম বা উপাধি, সেই উপাধিতেই বেশি পরিচিত হয়েছিলেন। তিনি কে? ইলতুৎমিশ, বলবন, আইবক, বাহরাম শাহ। এর সঠিক উত্তর হচ্ছে বলবন। বলবনকে নাসিরউদ্দিন মাহমুদ শাহ উলুগ খাঁ উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো। হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু এমফাসিস দ্য ডিভাইনিটি অফ দ্য কিং? এদের মধ্যে কোন সুলতান প্রথম রাজার যে ঐশ্বরিক ক্ষমতা বা দৈব সত্ত্ব তার ওপর জোর দিয়েছিলেন? আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। তো এর সঠিক উত্তর হচ্ছে বলবন। গিয়াসউদ্দিন বলবন প্রথম ঘোষণা করেছিলেন যে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, ফলে এই মর্তলোকের কারও রাজার বিরুদ্ধাচরণ করা বা রাজার সমালোচনা করার কোনো অধিকার নেই। নেক্সট কোশ্চেন দেখো। হু ক্লেইমড টু বি দ্য ডিসেন্ডেন্ট অফ আফ্রাসিয়াব? এর মধ্যে কে নিজেকে আফ্রাসিয়াবের বংশধর হিসেবে দাবি করেছিলেন? আফ্রাসিয়াব হচ্ছেন ইরান বা প্রাচীনকালের যে পারস্য, সেই পারস্যের একজন মাইথোলজিক্যাল কিং। যেমন আমাদের ভারতবর্ষে আদর্শ রাজা হিসেবে আমরা রামচন্দ্রকে জানি, ঠিক তেমনই পারস্যে এই আফ্রাসিয়াব ছিলেন এইরকম একজন আদর্শ রাজা, যার মধ্যে নানান গুণ ছিল, সুশাসক, সুযোদ্ধা ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে কোন শাসক নিজেকে এই আফ্রাসিয়াবের বংশধর হিসেবে দাবি করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বলবন। নেক্সট কোশ্চেন দেখো। দ্য সুলতান হু কল্ড হিমসেলফ নায়েব-ই খুদাই অর ডেপুটি অফ দ্য গড ওয়াজ। অলরেডি তোমরা গেস করে ফেলেছ যে এর মধ্যে কোন সুলতান নিজেকে খোদার নায়েব বা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছিলেন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বলবন। পরের প্রশ্ন দেখো। জিল-ই ইলাহি মিন্ট, জিল-ই ইলাহি কথার অর্থ কি? শ্যাডো অফ গড অন আর্থ, দ্য সুপ্রিম বিইং, রিপ্রেজেন্টেটিভ অফ গড, ফলোয়ার অফ গড। তো জিল-ই ইলাহি কথার অর্থ হচ্ছে অপশন এ, শ্যাডো অফ গড অন আর্থ। এই পৃথিবীতে ঈশ্বরের ছায়া। কে বলেছিলেন? নিশ্চয়ই মনে আছে, গিয়াসউদ্দিন বলবন। উনি নিজেকে বলেছিলেন জিল-ই ইলাহি, অর্থাৎ এই পৃথিবীতে উনি হচ্ছেন ঈশ্বরের ছায়া। নেক্সট কোশ্চেন। হু ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল নওরোজ? পার্সিকদের যে উৎসব নওরোজ, এই অনুষ্ঠানটি ভারতবর্ষে কে প্রথম চালু করেছিলেন? বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বলবন। নেক্সট কোশ্চেন দেখো। পাইবস ইন্ট্রোডিউসড বাই বলবন ইন দ্য কোর্ট এটিকেট ওয়াজ। পাইবস নামে একটি প্রথা বলবন চালু করেছিলেন রাজদরবারের শিষ্টাচার হিসেবে। সেটি আসলে কি ছিল? আ ট্রিবিউট, আ ইউনিফর্ম, আ ফর্মাল সেলিব্রেশন অফ দ্য সুলতানস বার্থডে, আ কাস্টম অফ কিসিং দ্য ফিট অফ দ্য সুলতান। তো এর সঠিক উত্তর হচ্ছে আ কাস্টম অফ কিসিং দ্য ফিট অফ দ্য সুলতান, মানে সুলতানের পদচুম্বন করা। তো তোমরা নিশ্চয়ই জানো যে গিয়াসউদ্দিন বলবন এই রকম দুটি প্রথা চালু করেছিলেন। একটি হচ্ছে সিজদা, মানে সুলতানের সামনে নতজানু হয়ে হাঁটু মুড়ে বসা, এবং পাইবস, মানে সুলতানের পদযুগল চুম্বন করা। নেক্সট কোশ্চেন দেখো। দ্য দিওয়ানি আর্জ
or the Department of Military Affairs was created by? তো এই বিভাগটি কে তৈরি করেছিলেন? আলাউদ্দিন খিলজি, বলবন, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বলবন। একসময় দেওয়ানি উজিরাত বা ওয়াজির বা প্রধানমন্ত্রীর হাতেই মিলিটারি অ্যাফেয়ারের দায়িত্ব ছিল। ওয়াজির একাধারে রাজস্বের বিষয়ও দেখতেন এবং সামরিক কর্মকাণ্ডের বিষয়েও উনি দেখভাল করতেন। তো গিয়াসউদ্দিন বলবন কি করলেন? উনি ওয়াজিরের হাত থেকে এই দায়িত্ব সরিয়ে নিয়ে দেওয়ানি আর্জ নামে একটা সেপারেট ডিপার্টমেন্ট তৈরি করলেন এবং সেই ডিপার্টমেন্টের যে প্রধান আরজি মামালিক তার উপরে দায়িত্ব দিয়ে দিলেন সমস্ত মিলিটারি অ্যাফেয়ার দেখার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ পোস্ট ওয়াজ হেল্ড বাই মিনহাজুস সিরাজ ডিউরিং দ্য রেইন অফ বলবন? বলবনের শাসনকালে মিনহাজুস সিরাজ কোন পদে ছিলেন? আমরা ইতিমধ্যেই জেনেছি যে মিনহাজুস সিরাজ নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় পোয়েট লরিয়েট ছিলেন। তো তারপরেই গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় আসছেন। এই বলবনের সময় মিনহাজুস সিরাজকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? আমির, মুন্সিফ, আরজি মামালিক না চিফ কাজী? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চিফ কাজী, মানে বিচার ব্যবস্থার যিনি প্রধান সেই দায়িত্ব দেওয়া হয়েছিল মিনহাজুস সিরাজকে। নেক্সট কোশ্চেন। Which one of the following was not a reason for Balban abandoning the policy of conquest and adopting the policy of consolidation? তাহলে নিচের অপশানগুলির মধ্যে কোনটি কারণ ছিল না বলবনের যুদ্ধনীতি বন্ধ করা এবং তার সাম্রাজ্যের সংহতির নীতি শুরু করার পিছনে? বুঝতে পারলে তো? মানে বলবনের শাসনকালকে যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে বলবন কিন্তু নতুন কোনো সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেননি, বরং তিনি কি করেছিলেন? উনি তার সাম্রাজ্যের সংহতির দিকেই বেশি জোর দিয়েছিলেন। তাহলে এই যে অপশানগুলো, এর মধ্যে কোনটি কারণ ছিল না ওনার এই নীতির পিছনে? থ্রেট অফ এক্সটার্নাল ইনভেশন, মানে বাহ্যিক আক্রমণের ভয়, ইন্টারনাল রিভোল্টস, অভ্যন্তরীণ বিদ্রোহ, ইন্ডিয়ান কিংস উইলিং টু থ্রো অফ দ্য টার্কিশ রুল, ভারতীয় যে রাজা তারা চাইছিলেন তুর্কি শাসনকে উচ্ছেদ ঘটাতে, আর হিজ উইক নেচার, তার দুর্বল চরিত্র। তো বলবনের শাসনকাল যদি আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে, বা বলবনের যে ক্যারেক্টার সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে উনি দুর্বল চরিত্রের মানুষ কিন্তু ছিলেন না। এবার এইগুলো কি ঘটেছিল? এক্সটার্নাল ইনভেশন কিন্তু ছিল, কারণ মঙ্গল আক্রমণ ভীতি জন্যই উনি সেনাবাহিনীকে দারুণভাবে সুসজ্জিত করেছিলেন এবং একাধিক পদক্ষেপ নিয়েছিলেন, এটা আমরা জেনেছি। ইন্টারনাল রিভোল্টসও ছিল, যেমন ধরো মেওয়াটি দস্যুদের সমস্যা বা দোয়াব অঞ্চলে বিদ্রোহের সমস্যা ইত্যাদি ইত্যাদি। এবং ভারতীয় রাজারাও কিন্তু এই সময় চেষ্টা করছিল যে তুর্কি শাসনকে উচ্ছেদ ঘটিয়ে দিতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত অপশন ডি, হিজ উইক নেচার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট পার্ট অফ তুর্কানি চেহেলগানি? 40 চক্র বা তুর্কানি চেহেলগানির সদস্য এর মধ্যে কে ছিলেন না? বাহাউদ্দিন তুঘরিল, কুতলাক খান, ইমাদউদ্দিন রাইয়ান আর বলবন। তো বলবন ছিলেন আমরা জানি এবং 40 চক্রের একজন সদস্য হিসেবেই উনি ক্ষমতা দখল করেন। তুঘরিলের কথাও আমরা জানি, একসময় বাংলায় উনি বিদ্রোহ করেছিলেন। ইমাদউদ্দিন রাইয়ান এই নামটাও কিন্তু আমরা আজকের সেশনে কোশ্চেন আনসারে পেলাম যে উনি একজন হিন্দুস্তানি মুসলিম ছিলেন। আর আমরা কি জানি যে তুর্কানি চেহেলগানি বা 40 চক্রের যারা সদস্য তারা কিন্তু অবশ্যই তুর্কি হবেন, তারা হিন্দুস্তানি মুসলিম হবেন না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইমাদউদ্দিন রাইহান। ওকে, নেক্সট কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য 40? এর মধ্যে কোন শাসক এই 40 চক্রের ধ্বংসের জন্য দায়ী ছিলেন, মানে 40 চক্রের উচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন? কে? ইলতুৎমিশ, বলবন, আইবক না রাজিয়া? তো আইবকের সময় তো 40 চক্র তৈরিই হয়নি। ইলতুৎমিশ নিজেই 40 চক্র ফর্ম করেছিলেন। রাজিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু রাজিয়াকেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো এবং পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হলো। 40 চক্রের অন্যতম সদস্য হিসেবে উঠে এসেছিলেন বলবন এবং তিনিই তার সময়কালে এই 40 চক্রের পুরোপুরি ধ্বংস সাধন করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বলবন। নেক্সট কোশ্চেন। ইন দ্য মিডিয়েভাল টাইমস হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স অ্যাডপ্টেড আ পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন? মধ্যযুগের সময়কালে এই শাসকদের মধ্যে কে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ, আইবক, বলবন, বাহরাম শাহ? তো এর সঠিক উত্তর হচ্ছে
বলবনের কার্যকলাপ যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে দেখবে যে উনি যতগুলো বিদ্রোহ দমন করেছিলেন বা এই 40 চক্রের বিভিন্ন তুর্কি অভিজাতদের পানিশমেন্টের ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছিলেন। এই কারণেই ওনার নীতিকে বলা হচ্ছে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য আনসার ফ্রম দ্য কোড গিভেন বিলো। তাহলে চলো কোড দেখা যাক। এখানে লিস্ট 1-এ আমরা দেখছি ইলতুৎমিশ, রাজিয়া, ইমাদউদ্দিন রাইহান আর কাইকোবাদের নাম। আর লিস্ট 2-তে দেখতে পাচ্ছি কনস্পায়ার্ড এগেন্স্ট বলবান, ইনভেস্টিচার ফ্রম দ্য খালিফ, বলবান সাকসেসর, ম্যারিড আলতুনিয়া। আচ্ছা, তাহলে আমাদের লিস্ট 1-এর সাথে লিস্ট 2-কে ম্যাচ করতে হবে। ম্যাচ করে তারপরে এই কোডে সঠিক অপশান কি হবে সেটা নির্বাচন করতে হবে। তাহলে একবার খেয়াল করা যাক। ইলতুৎমিশের সাথে এখানে ম্যাচ করছে 2, ইনভেস্টিচার ফ্রম দ্য খালিফ, মানে খলিফার স্বীকৃতিপত্র উনি পেয়েছিলেন। রাজিয়া এখানে হচ্ছে ম্যারিড আলতুনিয়া, উনি আলতুনিয়াকে বিয়ে করেছিলেন রাজিয়া। ইমাদউদ্দিন রাইহান হচ্ছে এই যে কনস্পায়ার্ড এগেন্স্ট বলবানের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করেছিলেন, এটা তো আমরা ইতিমধ্যেই জেনেছি। আর কাইকোবাদ হচ্ছে বলবন সাকসেসর, বলবনের উত্তরসূরি হিসেবে উনি কিন্তু সুলতান হচ্ছেন। তাহলে এই অনুযায়ী আমরা দেখব যে এর সঙ্গে ম্যাচ করছে 2, তাহলে এর সঙ্গে ম্যাচ করছে 2, আবার এটাও 2, তার মানে বি আর ডি। আচ্ছা, রাজিয়া বিয়ে করছে আলতুনিয়াকে, তার মানে বি এর সঙ্গে 4, তার মানে এইটা যখন ম্যাচ করছে এটাই হবে ডি। তাহলে সি এর সঙ্গে 1, ইমাদউদ্দিন রাইহান, ওকে, আর ডি এর সঙ্গে 3, ওকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, হু আর দ্য বারিদস, কাদের বারিদ বলা হয়? অপশানগুলো দেখো। দ্য ক্রাফটসম্যান হু ওয়ার্কড ইন রয়্যাল কারখানাস, কারিগর যারা রাজকীয় কারখানায় কাজ করতো তাদের। দ্য কিংস বডিগার্ড, রাজার বডিগার্ডদের। দ্য অফিসার্স ইন চার্জ অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় ব্যাপারে যে সমস্ত অফিসাররা ছিলেন তাদেরকে। দ্য নিউজ রিপোর্টার্স অ্যান্ড সিক্রেট স্পাইস, যারা খবর সরবরাহ করতেন এবং গুপ্তচর। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যারা খবর দিত বা গুপ্তচরের কাজ করত তাদেরকে বলা হচ্ছে বারিদ। নেক্সট কোশ্চেন, দ্য সুলতানস অফ দ্য সো কল্ড স্লেভ ডাইনাস্টি আর অলসো সামটাইমস নোন অ্যাজ ইলবারিতুর্স। বলছে তথাকথিত যে দাসবংশ, এই দাসবংশের সুলতানদের কখনো কখনো ইলবারি তুর্কিও বলা হয়ে থাকে, বিকজ দে বিলং টু দ্য ট্রাইব অফ ইলবারি ইন তুর্কিস্তান, কারণ তারা তুর্কিস্তানের ইলবারি গোষ্ঠীভুক্ত। হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স ডিড নট বিলং টু দ্য ইলবারি ট্রাইব, এর মধ্যে কোন শাসক ইলবারি তুর্কির অন্তর্ভুক্ত ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন। তো তোমরা দিল্লি সুলতানির প্রথম পর্বের আমার যে ভিডিও লেকচার সেগুলো যদি শুনে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে ইলতুৎমিশ উনি ইলবারি গোষ্ঠীভুক্ত ছিলেন এবং ওনার বংশধররাও তাহলে ইলবারি গোষ্ঠীভুক্তই হবে। এবং ইলতুৎমিশের পরবর্তীকালের যিনি উল্লেখযোগ্য শাসক গিয়াসউদ্দিন বলবন, তিনিও কিন্তু ইলবারি গোষ্ঠীভুক্ত ছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ ইলতুৎমিশের বংশধর ছিলেন। কুতুবউদ্দিন আইবক কিন্তু ইলবারি গোষ্ঠীভুক্ত ছিলেন না, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস আ পিওরলি অ্যারাবিক কয়েন্স, এর মধ্যে কোন শাসক প্রথম বিশুদ্ধ আরবীয় মুদ্রা প্রবর্তন করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, রাজিয়া। কুতুবউদ্দিন আইবক তো কোনো মুদ্রা প্রবর্তনই করেননি, তো এই কাজটা করেছিলেন ইলতুৎমিশ। তাহলে এই ছিল আজকের এমসিকিউ সেশন। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও তোমাদের কতটা হেল্প করছে প্রিপারেশনকে আরও স্ট্রং করার জন্য সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।